হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হোসানাত, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ফিজিওলজি। আমি খুলনা গাজী মেডিকেল কলেজে আছি। তো আজকে নার্ভাস ফিজিওলজির তৃতীয় পর্বে সবাইকে স্বাগতম। আমি আজকে ডিসেন্ডিং ট্র্যাক অথবা মোটর ট্র্যাক নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই ডিসেন্ডিং ট্র্যাক কি জিনিস? হোয়াট ইজ ডিসেন্ডিং ট্র্যাক? Descending tracks actually the tracks those are taking the information from the different level of the cerebral hemisphere down to the level of the spinal cord. তার মানে cerebral hemisphere থেকে অথবা হায়ার লেভেল থেকে ইনফরমেশন নিয়ে স্পাইনাল কর্ড লেভেলে নেমে আসতেছে যে ট্র্যাক, সেটাই আমরা বলতেছি ডিসেন্ডিং ট্র্যাক। তো ডিসেন্ডিং ট্র্যাকস এর কন্ট্রোলিং সেন্টারের উপর ভিত্তি করে আমরা দুইটা ক্যাটাগরিতে প্রথমেই ভাগ করতে পারি। সেটা হচ্ছে সরাসরি মোটর কর্টেক্স থেকে যেই ট্র্যাকগুলো নেমে আসতেছে স্পাইনাল কর্ডে, সেটা একটা ক্যাটাগরি। আর কিছু ট্র্যাক মোটর কর্টেক্স থেকে নেমে সরাসরি স্পাইনাল কর্ডে ডিসেন্ড ডাউন না করে তারা সাবকর্টিক্যাল রিজিয়নের বিভিন্ন সেন্টার যেমন বেসাল গ্যাংলিয়া, সেরিবেলাম এবং ব্রেইন স্টিমের যে বিভিন্ন পার্টে ভায়া হয়ে দেন স্পাইনাল কর্ডে নেমে আসবে, তাদের আলাদা একটা ক্যাটাগরি। তো যেই ট্র্যাকটা ডাইরেক্ট সেরিব্রাল কর্টেক্স থেকে স্পাইনাল কর্ডে নেমে আসতেছে তাদেরকে আমরা বলবো কর্টিকোস্পাইনাল ট্র্যাক বা পিরামিডাল ট্র্যাক। Directly from the cortex to the spinal cord, okay, through the corticospinal tract. And some tracks they are actually coming down indirectly through the multiple accessory pathway that involve the basal ganglia, cerebellum, and various nuclei of the brainstem, like rubrospinal tract, reticulospinal tract, vestibulospinal tract, tectospinal tract. এগুলোকে আমরা আসলে এই যে ইনডাইরেক্ট বা অ্যাক্সেসরি যে পাথওয়েটা বলতেছি এটাকে আমরা বলবো এক্সট্রা পিরামিডাল ট্র্যাক। ওকে, এখন আমরা কর্টিকোস্পাইনাল ট্র্যাক বা পিরামিডাল ট্র্যাক নিয়ে আলোচনা করব। Actually 30% fibers of the corticospinal tract arise from the primary motor cortex, that is the area number 4, 30% fiber. ওকে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা পিরামিডাল ট্র্যাক্টের নার্ভ ফাইবারের সংখ্যা 1 মিলিয়ন, তার মধ্যে মাত্র 30% ফাইবার আসতেছে কোথা থেকে? প্রাইমারি মোটর কর্টেক্স থেকে। তার মানে বাকি 70% সেরিব্রাল কর্টেক্সের অন্যান্য এরিয়া থেকে আসবে। ঠিক আছে, আরো 30% ফাইবার আসতেছে প্রি মোটর এবং সাপ্লিমেন্টারি মোটর এরিয়া, এটা জাস্ট প্রাইমারি মোটর এরিয়ার যে সামনে। ওকে, সেখান থেকে 30% ফাইবার। তাহলে টোটাল মোটর এরিয়া থেকে কত পার্সেন্ট ফাইবার আসলো? 60%। আর বাকি 40% ফাইবার আসবে যে সোমাটোসেন্সরি কর্টেক্স এরিয়া নাম্বার 312 এবং প্যারাইটাল কর্টেক্স এরিয়া নাম্বার 5 এবং 7, এই দুইটা মিলে 40% ফাইবার আসবে। ওকে, এখন এই যে আমরা মোটর এরিয়া থেকে যে ফাইবার আসতেছে, তাই না, 30% এবং সেন্সরি এরিয়া থেকে 40%, এই টোটাল নার্ভ ফাইবারের সংখ্যা আমি বলছি 1 মিলিয়ন। এর ভিতরে প্রাইমারি মোটর এরিয়াতে যে বেড সেল আছে, লার্জ জায়ান্ট পিরামিডাল সেল অথবা সেলস অফ বেডস, এটার সংখ্যা হচ্ছে 30,000। টোটাল নার্ভ ফাইবারের তুলনায় এই সেলের সংখ্যা তাহলে হচ্ছে মাত্র 3% ফাইবার হচ্ছে বেড সেল। তার মানে পিরামিডাল ট্র্যাক্টের সব ফাইবারই যে পিরামিডাল সেল থেকে অ্যারাইজ করে এটা কিন্তু সত্যি না। ওকে, only 3% fiber that take origin from the bed cell or giant pyramidal cells of the cerebral cortex. Okay, এখন আসি যে এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট বা পিরামিডাল ট্র্যাক্টের যে 1 মিলিয়ন নার্ভ ফাইবার আছে তার মধ্যে 60% fibers are myelinated and the remaining 40% are unmyelinated. ওকে, তাহলে মাইলিনেটেড ফাইবারের ভিতরে 80% ফাইবারের ডায়ামিটার এখানে দেখানো হয়েছে 1 থেকে 3 মাইক্রোমিটার, এগুলো কিন্তু স্মল ডায়ামিটার। 4% ফাইবারে দেখা যাচ্ছে যে 11 মাইক্রোমিটারের মতো ডায়ামিটার,
এবং অনলি 2% ফাইবার তাদের ডায়ামিটার দেখা যাচ্ছে যে 12 থেকে 20 মাইক্রোমিটার। তার মানে দেখা যাচ্ছে 80% ফাইবার, তার মানে মেজরিটি অ্যামাউন্ট, গ্রেটার অ্যামাউন্ট, they have the small diameter, that is 1 to 3 micrometer. So comparatively আমরা পিরামিডাল ট্র্যাক্টকে স্লো কন্ডাক্টিং পাথওয়ে বলতে পারি। এখন আমরা খেয়াল করি যে পিরামিডাল ট্র্যাক্টের কোর্সটা আমি এখানে ফিগারের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইমারি মোটর এরিয়া থেকে 30%, প্রি মোটর এবং সাপ্লিমেন্টারি মোটর এরিয়া থেকে বাকি 30%, এবং 40% ফাইবার সেন্সরি এরিয়া থেকে আসতেছে। ওকে, 3 on 2 and 5 7। অ্যাকচুয়ালি তারা এই ফাইবারগুলা সেরিব্রাল কর্টেক্সের বিভিন্ন এরিয়া থেকে অরিজিন নিয়ে রেডিয়েটিং ম্যানারে, তার মানে একটা তারা ইন্টারনাল ক্যাপসুলে এসে কি হচ্ছে, কনভার্জ হচ্ছে, তাই না? ইন্টারনাল ক্যাপসুলের এখানে পোস্টেরিয়র লিম্বে যদি দেখেন আপনারা, সমস্ত এই রেডিয়েটিং ফাইবার গুলো এখানে এসে কনভার্জ হয়েছে। এই রেডিয়েটিং ফাইবার গুলোকে আমরা বলছি করোনা রেডিয়েটা। ওকে, তাহলে এইখানে এই রেডিয়েটিং ফাইবার এখানে ডিসপার্সড আছে। করোনা রেডিয়েটা ফাইবার গুলো বিভিন্ন জায়গায় থেকে অরিজিন নিয়েছে, তারা ডিসপার্সড, কিন্তু তারা ইন্টারনাল ক্যাপসুলে এসে তারা কি হয়েছে, একটা কম্প্যাক্ট বান্ডেল তৈরি করছে। ওকে, এবং ফাইবার গুলো দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবার গুলো ইন বিটুইন থ্যালামাস এবং বেজাল গ্যাংলিয়া, এই দুইটার মাঝখান দিয়ে তারা ইন্টারনাল ক্যাপসুলে এসে কনভার্স হয়েছে। এখানে মিডিয়ালি দেখানো হচ্ছে থ্যালামাস, এবং থ্যালামাসের উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কডেট নিউক্লিয়াস, এবং ল্যাটারালি এটা বেজাল গ্যাংলিয়া। দিস পার্ট ইজ কল্ড পোটামেন। ওকে, তাহলে আমরা বলতে পারি যে পোটামেন এবং কডেট নিউক্লিয়াসের মাঝখান দিয়ে ডিসেন্ড করছে, সেটাও বলতে পারি। ওকে, তাহলে ইন্টারনাল ক্যাপসুলে কনভার্জ হয়ে তারা আলটিমেটলি একটা কম্প্যাক্ট বান্ডেল তৈরি করলো। বান্ডেল করে এবার তারা কি করবে, ডিসেন্ড ডাউন করবে। ওকে, এখানে একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স বলে রাখি, যেহেতু এই যে ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্বে ফাইবার গুলা জাস্ট ভেরি ক্লোজ টু দা জেনু, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেনু মানে যে অ্যান্টেরিয়র লিম্ব এবং পোস্টেরিয়র লিম্বের যে বেন্ডিংটা, হ্যাঁ, এটাকে আমরা বলতেছি যে জেনু। ওকে, যেহেতু এখানে কম্প্যাক্ট বান্ডেল তৈরি হয়েছে, সো এখানকার যদি সার্কুলেশন বা আর্টারি সাপ্লাই কোনো যেমন হেমোরেজ বা ইনফার্কশন বা ইসকেমিয়া যেটাই হোক না কেন, আলটিমেটলি এই সব ফাইবার গুলো এফেক্টেড হবে। পিরামিডাল ট্র্যাক্টের সব ফাইবার এখানে কম্প্যাক্ট থাকার কারণে এখানে যদি সব ফাইবার এফেক্টেড হয়, তাহলে কি হবে, কন্ট্রাল্যাটারাল সাইডের হেমিপ্লেজিয়া হবে এবং সেন্সরি লস হবে কিন্তু। ওকে, তাহলে এখানে আমরা আর্টারি সাপ্লাইটা একটু জেনে নেই। এটাকে বলা হচ্ছে লেন্টিকুলো স্ট্রেইট ব্রাঞ্চ অফ মিডল সেরিব্রাল আর্টারি। ওকে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবং মিডল সেরিব্রাল আর্টারিকে বলা হচ্ছে কিন্তু আর্টারি অফ দ্য সেরিব্রাল হেমোরেজ। 60% কেসে দেখা যাচ্ছে যে ইন্ট্রাক্রানিয়াল হেমোরেজের কারণ হচ্ছে এই মিডল সেরিব্রাল আর্টারি হেমোরেজ। ওকে, দেন নেক্সট আমরা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যেটা এতক্ষণ ফিগারে দেখাইলাম সেটাই দেখেন। কর্টেক্স থেকে করোনা রেডিয়াটা হয়ে আলটিমেটলি ইন্টারনাল ক্যাপসুলের পোস্টেরিয়র লিম্বে তারা ফাইবারগুলি একটা কম্প্যাক্ট বান্ডেল তৈরি করলো ইন বিটুইন দ্য কডেট নিউক্লিয়াস এন্ড পোটামেন অফ দ্য বেজাল গ্যাংলিয়া। দেন এরপরে তারা ডিসেন্ড ডাউন করবে ব্রেইন স্টেমের মধ্যে দিয়ে। তো উপর থেকে যেহেতু নিচে নামতেছে, ব্রেইন স্টেম শুরু হবে কোনটা দিয়ে, মিড ব্রেইন। তো মিড ব্রেইনের দেখেন পিছনের থাকে হচ্ছে কলিকুলাস, তাই না? মাঝখানের অংশটা বলা হচ্ছে টেগমেন্টাম, এবং অ্যান্টেরিয়র পার্টে এইখানে বলে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে হোয়াইট ম্যাটার গুলি থাকে, যেটার মাধ্যমে আসলে সেরিব্রাল কর্টেক্সের সাথে ব্রেইন স্টিমের যে কানেকশন থাকে, সেরিব্রাল পেডাঙ্কল বলে, সেরিব্রাল নট সেরিবেলার। ওকে, ওকে, তাহলে এই অ্যান্টেরিয়র জাস্ট এই যে ব্ল্যাক এরিয়াটা দেখতেছেন, এটা হচ্ছে সাবস্টেন্সিয়া নিগ্রা। হ্যাঁ, এর পিছনে হচ্ছে টেগমেন্টাম, আর সামনের এই জায়গাটাকে 5টা ভাগে ভাগ করা হচ্ছে। তার সেন্ট্রাল 3/5 এইখান দিয়ে কর্টিকোস্পাইনাল ট্র্যাক গুলি ডিসেন্ড ডাউন করবে অ্যাজ এ কম্প্যাক্ট বান্ডেল, এবং এই সেন্ট্রাল 3/5 এই এরিয়াটাকে বলতেছে হচ্ছে ক্রাস সেরিবেরি। এখানে দেখেন আমি ফিগারের মাধ্যমে আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করেছি। এই ক্রাস সেরিবেরি দিয়ে আলটিমেটলি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফাইবার গুলো নিচের দিকে নেমে আসছে। এখানে দেখানো হচ্ছে, দেখেন মিড ব্রেনের অ্যান্টেরিয়র পার্ট বা সেরিব্রাল যে পেডাঙ্কল যে এরিয়া বলতেছি, তার সেন্ট্রাল যে 3/5 আছে, যেটাকে আমরা ক্রাস সেরিবেরি বলতেছি, সেখান দিয়ে ফাইবার গুলি নেমে আসলো। আচ্ছা, এরপরে তারা চলে আসবে হচ্ছে মিড ব্রেনের নিচে কি, পন্স।
পন্সেরও তারা দেখেন অ্যান্টেরিয়র পার্ট দিয়ে ডিসেন্ড করবে। অ্যান্টেরিয়র পার্টে এখানে কিন্তু নিউক্লিয়াস থাকে অনেকগুলো, পন্টাইন নিউক্লিয়াস, এবং কিছু ক্রসিং ফাইবার থাকে। এই ফাইবারগুলো আসলে বলা হচ্ছে যে পন্টো সেরিবেলার যে পাথওয়ে, হ্যাঁ, অপোজিট সাইড থেকে পন্টাইন নিউক্লিয়াস থেকে এরা অরিজিন নিয়ে ক্রস করে সেরিবেলামে গিয়ে কানেকশন দিচ্ছে। বাট এই যে আমি ইয়েলো কালারের যে ফাইবার গুলো দেখানো হয়েছে যে ক্রসিং ফাইবার, এবং বাট কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফাইবার গুলি দেখেন লঙ্গিটিউডিনালি তারা ডিসেন্ড ডাউন করছে। ডিসেন্ড ডাউন করার সময় এই যে এখানে পন্টাইন নিউক্লিয়াস এবং ক্রসিং ফাইবার থাকার কারণে এতক্ষণ এরা কম্প্যাক্ট বান্ডেল হিসেবে ছিল মিড ব্রেন পর্যন্ত, কিন্তু পন্সে এসে তারা যেহেতু এই যে বাধা পাচ্ছে, বাধা হয়ে এই কম্প্যাক্ট বান্ডেলটা কয়েকটা স্ক্যাটার্ড বান্ডেল বা ডিসপার্সড হয়ে যাচ্ছে, ফাইবার গুলো ছড়াই পড়তেছে, তাই না? So pons এর এই anterior part এ আমরা বলতেছি basilar part of the pons. So here the fibers disperse into bundles by the pontocerebellar pathway. Then আবার এইখানে ডিসপার্স হওয়ার পরে তারা আবার কি মেডুলার দিকে নামতেছে এবং আস্তে আস্তে কনভার্স হচ্ছে, এবং আলটিমেটলি মেডুলার লোয়ার পার্টে গিয়ে তারা কনভার্স হবে। এখানে যদি দেখেন আপনারা মেডুলাতে আমি দেখানোর চেষ্টা করছি, যে উপর থেকে আসতেছে পন্স থেকে ডিসপার্স বান্ডেল গুলো ধীরে ধীরে লোয়ার পার্টে এসে তারা কনভার্জ হয়ে গেল, এবং আলটিমেটলি মেডুলাতে তারা অ্যান্টেরিয়র সারফেসে একটা পিরামিড লাইক প্রোটিউবারেন্স তৈরি করে, যেটাকে আমরা পিরামিড বলতেছি। এই জন্যই কিন্তু আসলে এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের আর একটা নাম হচ্ছে পিরামিডাল ট্র্যাক্ট, কারণ এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফাইবার গুলি মেডুলাতে পিরামিড লাইক প্রোটিউবারেন্স তৈরি করতেছে। ওকে, এখন খেয়াল করেন পন্স দিয়ে যখন ডিসেন্ড ডাউন করতেছে, ডিসেন্ড ডাউন করার সময় তারা ইনকমপ্লিট ডিকাসেশন, মেডুলার লোয়ার পার্টে তার ইনকমপ্লিট ডিকাসেশন হবে। ইনকমপ্লিট ডিকাসেশন হওয়ার ফলে এখানে তিনটা ট্র্যাক তৈরি হবে। এই কর্টিকোস্পাইনাল ট্র্যাকটা ভেঙেই আসলে তিনটা পার্টে ভাগ হয়ে যাবে, যেখানে বলা হচ্ছে যে মেজরিটি to 80% ফাইবার দে উইল ক্রস দ্য মিড লাইন। দেখেন এখানে আমি কিন্তু আমার ফিগারে আপনাদেরকে ক্লিয়ারলি দেখাইছি যে 80% ফাইবার দে উইল ডিকাসেট and cross the midline to the opposite side and finally descend down in the lateral column of the spinal cord. ওকে, তাহলে এই যে মেজরিটি ফাইবার গুলি ক্রস করে যে ট্র্যাকটা তৈরি করতেছে, এটার নাম হচ্ছে ক্রসড পিরামিডাল ট্র্যাক্ট অথবা লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ওকে, দেন 17 to 18% অর্থাৎ 17 থেকে 18% ফাইবার তারা মেডুলাতে ক্রস না করে তারা অ্যান্টেরিয়র কলাম দিয়ে ডিসেন্ড ডাউন করবে, স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র কলাম দিয়ে ডিসেন্ড করবে। এদেরকে বলা হচ্ছে ভেন্ট্রাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অথবা আনক্রসড কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। ওকে, তবে তাদের টার্মিনেশনটা আমি পরে বলতেছি। আবার আচ্ছা, ওকে, এখনই বলে ফেলি, যেটা হচ্ছে এই যে আনক্রস যে ট্র্যাকটা বললাম ভেন্ট্রাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, যদিও তারা মেডুলাতে ক্রস করে নাই, কিন্তু ফাইনালি তারা at their termination they will cross the midline. Some fibers will cross the midline and ends in the anterior horn cell of the opposite side. Okay, and some of the fibers they do not cross and they ends in the anterior horn cell of the same side. তার মানে এই অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কিছু ফাইবার অপোজিট সাইডে ক্রস করে যাচ্ছে, আবার কিছু ফাইবার কিন্তু আনক্রস থেকে সেম সাইডের অ্যান্টেরিয়র হর্ন সেলে শেষ হচ্ছে। আচ্ছা, আর অনলি 2 to 3% ফাইবার আছে যারা কিন্তু মেডুলাতেও ক্রসিং হয় নাই এবং স্পাইনাল কর্ডেও ক্রস হবে না, তারা কিন্তু আনক্রসড অবস্থাতে সেম সাইডের অ্যান্টেরিয়র হর্ন সেলে শেষ হবে। এদেরকে বলা হচ্ছে স্মল ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট অথবা আনক্রসড স্মল ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। তাহলে দেখেন তিনটা ক্যাটাগরিতে ভাগ হয়ে গেল। ওকে, এই যেখানে দেখানো হয়েছে দেখেন, একটাকে আমরা বলছি ক্রসড বা লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আর একটা হচ্ছে যেটা আনক্রসড ডাইরেক্ট পিরামিডাল ট্র্যাক্ট, কিন্তু এটা আবার at their termination they some fibers will cross and only 2 to 3% they will not decussate. হ্যাঁ, তারা মেডুলাতেও ক্রস করবে না বা স্পাইনাল কর্ডেও ক্রস করবে না, তারা আনক্রসড হিসেবে স্মল ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট তৈরি করতেছে। আচ্ছা, এখন টার্মিনেশনটা যদি খেয়াল করেন, এই আমার বাম সাইডে একটা স্পাইনাল কর্ডের, এখানে খেয়াল করেন স্পাইনাল কর্ডের একটা ক্রস সেকশন দেখানো হয়েছে। ক্রস সেকশন এখানে অ্যান্টেরিয়র হর্ন সেলের যে
নিউক্লিয়াস গুলোকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা দেখেন ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াস, এই যে বড়টা দেখানো হচ্ছে, আর এখানে মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াস, তাহলে দুইটা গ্রুপের নিউক্লিয়াস। ওকে, তো যেটা হচ্ছে লার্জ ল্যাটারাল, যে 80% যে ক্রসিং ফাইবার, এরা ক্রস করে এসে অপোজিট সাইডের এই যে ল্যাটারাল গ্রুপ অফ যে মোটর নিউক্লিয়াস আছে এখানে সিনাপস করবে, মোটর নিউরনের সাথে সিনাপস করবে। ওকে, আর যেটা হচ্ছে আনক্রস বা ডাইরেক্ট পিরামিডাল ট্র্যাক বলছিলাম, তাদের কিছু ফাইবার ক্রস করে এসে অপোজিট সাইডে আসবে, কিন্তু তারা এই যে মিডিয়াল গ্রুপ অফ যে নিউক্লিয়াস এইখানে মোটর নিউরনের সাথে সিনাপস করবে। দেখেন একটু ভিন্নতা আছে, অ্যান্টেরিয়র হর্ন সেলেরই কিছু শুধু ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াসটা এখানে সিনাপস করতেছে হচ্ছে লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, আর মিডিয়াল গ্রুপে এসে টার্মিনেট হচ্ছে কোনটা, একটা হচ্ছে যেটা ডাইরেক্ট পিরামিডাল ট্র্যাক্টের কিছু ফাইবার। ওকে, আর যেটা আনক্রসড স্মল ল্যাটারাল, তারা সেম সাইডের এই মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াসেই টার্মিনেট হবে। ওকে, আচ্ছা আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তো এখানে অ্যাকচুয়ালি আমি মেজর যে দুইটা ট্র্যাক্ট, একটা হচ্ছে ক্রসড লার্জ ল্যাটারাল এবং যেটা আরেকটা হচ্ছে ডাইরেক্ট বা আনক্রসড অ্যান্টেরিয়র বা ভেন্ট্রাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের টার্মিনেশনটা দেখানো হয়েছে। ওকে, তো এখানে দেখেন যে 80% ফাইবার ক্রস করলো মিড লাইন, ডিসেন্ট হলো ল্যাটারাল কলাম, তারপরে এন্ড আপ হলো ইন দা এই যে ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াস, অ্যান্টেরিয়র হর্ন সেলের ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াসে তারা মোটর নিউরনের সাথে সিনাপস করবে। আর যেটা হচ্ছে ডাইরেক্ট পিরামিডাল ট্র্যাক্টের যে এই যে 20 ঠিক না 17 to 18% ফাইবার, এরা অ্যান্টেরিয়র কলাম দিয়ে নেমে এসে আলটিমেটলি এরাও অ্যান্টেরিয়র হর্ন সেলে তারা টার্মিনেশনে কিছু ফাইবার মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে এসে অ্যান্টেরিয়র হর্ন সেলে যে মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াসে তারা টার্মিনেট করতেছে। ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য হচ্ছে যে মিডিয়াল গ্রুপ ল্যাটারাল গ্রুপে ডিফারেন্সিয়েট করার কারণ হচ্ছে দেখেন মিডিয়াল গ্রুপ ল্যাটারাল গ্রুপের যে নিউক্লিয়াসটা আছে তারা অ্যাকচুয়ালি এই কন্ট্রোল করবে ডিস্টাল গ্রুপ অফ মাসেল অফ দ্য লিম্ব, বিশেষ করে ফিঙ্গার, টোস এগুলো। আর মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াস থেকে যে মোটর নিউরনগুলো অ্যারেস্ট করবে তাদের ফাংশন হচ্ছে ডিফারেন্ট, তারা অ্যাক্সিয়াল মাসেল কে কন্ট্রোল করবে, যেমন নেক, শোল্ডার, ট্রাঙ্কের যে ভার্টিব্রাল মাসেলস আছে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রক্সিমাল আপার লিম্ব মাসকুলেচার বা শোল্ডার গার্ডেল, হ্যাঁ, হিপের মাসেল এগুলি। ওকে, তাহলে একটা হচ্ছে ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াসে কন্ট্রোল করবে হচ্ছে ডিস্টাল গ্রুপের মাসেল, আর প্রক্সিমাল গ্রুপের বা অ্যাক্সিয়াল মাসেল কন্ট্রোল করতেছে হচ্ছে মিডিয়াল গ্রুপের নিউক্লিয়াস গুলো। আচ্ছা আরেকটা জিনিস বলতে চাই যে এই কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ফাইবারগুলি তারা যখন অ্যান্টেরিয়র হর্ন সেলে টার্মিনেট করতেছে, পিরামিডাল সেল থেকে যে নিউরনগুলি আছে তার কিছু ফাইবার সরাসরি মোটর নিউরনের সাথে আলফা মোটর নিউরনের সাথে ডাইরেক্ট সিনাপস করবে। ওকে, কিছু ফাইবার, আবার কিছু ফাইবারস আছে তারা ইন্টার নিউরনের মাধ্যমে আলটিমেটলি লোয়ার মোটর নিউরনের সাথে সিনাপস করতেছে আলফা মোটর নিউরন। এই ইন্টার নিউরনগুলি কিছু আছে এক্সাইটেটরি, আবার কিছু আছে ইনহিবিটরি। ওকে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তারা এক্সাইটেশনও করতে পারে আবার ইনহিবিটও করতে পারে। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এইখানে আমি পুরা কোর্সটা আবার একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে। দেখেন কর্টেক্স থেকে করোনা রেডিয়াটা হয়ে ইন্টারনাল ক্যাপসুল হলো, দেন পিরামিডে এসে ডিকাসিশন হলো, এই যে লার্জ ল্যাটারাল যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ক্রস করে দেখেন যে ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াস অফ দ্য অ্যান্টেরিয়র হর্ন সেল, সেখানে টার্মিনেট করে আলটিমেটলি তারা কন্ট্রোল করবে ডিস্টাল গ্রুপ অফ মাসেল, যাদের কাজ হচ্ছে স্কিলড ভলান্টারি মুভমেন্ট করা, হ্যাঁ, হাতের কাজ করা, যেমন হচ্ছে রাইটিং, পেইন্টিং, ওকে, থ্রেডিং এ নিডল, দিস আর দ্য স্কিলড ভলান্টারি মুভমেন্ট। ওকে, তাহলে এটা কন্ট্রোল করবে হচ্ছে লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট। আর যেটা দেখেন এই যে ডাইরেক্ট বা আনক্রসড যে পিরামিডাল ট্র্যাক্ট, সেটা টার্মিনেশনে তাদের কিছু ফাইবার সেম সাইডে টার্মিনেট করছে, আর কিছু ফাইবার অপোজিট সাইডে ক্রস করেছে মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াসে শেষ হলো, সেখান থেকে তারা আলটিমেটলি কন্ট্রোল করবে হচ্ছে প্রক্সিমাল গ্রুপ মাসেল, যেমন ভার্টিব্রাল মাসেল, নেক মাসেল, শোল্ডার মাসেল, হিপ মাসেল, হ্যাঁ, এবং যে আপনার লিম্বের যে মাসেলগুলি, বিশেষ করে লেগের যে এক্সটেনসর মাসেল, হ্যাঁ,
এই সমস্ত মাসেল কিন্তু পোস্টারাল মুভমেন্টের জন্য দরকার, কারণ এরা গ্র্যাভিটির এগেইনস্টে কাজ করে। যেমন আপনি যদি দাঁড়াতে চান তাহলে কিন্তু প্রক্সিমাল মাসেল গুলাকে কি করতে হবে, টোন বাড়াতে হবে বা কন্ট্রাক্ট করাতে হবে, এজন্য এদেরকে অ্যান্টি গ্র্যাভিটি মাসেলও বলে। তো এই হচ্ছে মোটামুটি কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কোর্স। তাহলে ফাংশনও কিন্তু আমাদের হয়ে গেল পড়া। আলটিমেটলি যেটা আমরা দেখলাম যে ল্যাটারাল corticospinal tract that conveys motor impulse to the spinal cord to control the skilled voluntary movement of the opposite side of the body, যেমন রাইটিং, পেইন্টিং, থ্রেডিং এ নিডল, ওকে, কাটিং উইথ এ সিজার। কেন? কারণ এদের টার্মিনেশন হচ্ছে কোন গ্রুপে বলেন তো? ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াসের শেষে। তো তাদের কাজ হচ্ছে ডিস্টাল গ্রুপের মাসেলকে কন্ট্রোল করা, যেমন হচ্ছে এই ফিঙ্গার এবং হ্যান্ড, হ্যাঁ, এগুলোকে কন্ট্রোল করবে। আরেকটা হচ্ছে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এরা হচ্ছে যেহেতু অ্যাক্সিয়াল মাসেল বা প্রক্সিমাল মাসেলকে কন্ট্রোল করতেছে, অ্যান্টি গ্র্যাভিটি মাসেলকে কন্ট্রোল করছে, সো তাদের কাজ হচ্ছে বডির পোস্টার মেইনটেইন করা, পোস্টার এন্ড ব্যালেন্স। তাহলে অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কাজ কি? মেইনটেনেন্স অফ পোস্টার বা পোস্টার কন্ট্রোল করা, তাই না? কারণ এরা কি করতেছে দেখেন, অ্যাক্সিয়াল মাসেল, হিপ, ট্রাঙ্ক এবং শোল্ডার মাসেল গুলো কন্ট্রোল করতেছে, বা লেগের যে অ্যান্টি গ্র্যাভিটি মাসেল যেমন এক্সটেনসর মাসেল গুলোকে কন্ট্রোল করছে, তাই না? আচ্ছা, এছাড়াও এরা দুইটা ট্র্যাকটি কি করতেছে আমাদের, ইট উইল গিভস দ্য প্রেসিশন, অ্যাকুরেসি এন্ড ফিটনেস অফ দ্য মোশন। এবং আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে দে উইল কনস্টিটিউট দ্য পাথওয়ে অফ সুপারফেশিয়াল রিফ্লেক্স, ওকে। আচ্ছা, যেমন প্লান্টার রিফ্লেক্স, অ্যাবডোমিনাল রিফ্লেক্স, ক্রিমাস্টারিক রিফ্লেক্স, দিস আর দ্য ইম্পর্টেন্ট সুপারফেশিয়াল রিফ্লেক্সেস, ওকে। তো প্রিভিয়াস আমি আসলে এখানে যদি আমি আগের ছবিটা দেখি, জাস্ট একটা ইনফরমেশন দিতে চাই। দেখেন পিরামিডাল ট্র্যাক্টের ফাইবার, মেজরিটি ফাইবার অপোজিট সাইডে সাপ্লাই দিছে, হ্যাঁ, আবার কিছু ফাইবার কিন্তু সেম সাইডেও সাপ্লাই দিছে। বিশেষ করে দেখেন এই যে এই ফাইবারগুলি, একটা হচ্ছে সাম ফাইবারস অফ দা আনক্রসড অথবা ডাইরেক্ট পিরামিডাল ট্র্যাক্টের কিছু ফাইবার দেখেন সেম সাইডে সাপ্লাই দিছে, আবার যেটা আমরা বলছি যে স্মল ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের কিছু ফাইবারও সেম সাইডে সাপ্লাই দিছে। তার মানে বডিতে কিছু সাম মাসেল দে উইল গেট ইনারভেশন ফ্রম দ্য বোথ সাইড পিরামিডাল ট্র্যাক্ট, হ্যাঁ, অর্থাৎ বাইল্যাটারাল ইনারভেশন। তাহলে এই সাইডেরও পিরামিডাল ট্র্যাক্ট কি করবে, সেও সেম সাইডে অপোজিট সাইডে সাপ্লাই দিবে, সেম সাইডে সাপ্লাই দিবে। কারণ কিছু কিছু মাসেল দুই সাইডে সাপ্লাই পাচ্ছে। এদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, যদি একটা পিরামিডাল এক সাইডের পিরামিডাল ট্র্যাক্টে লিশন হলেও এই মাসেলগুলো প্যারালাইসিস হবে না, কারণ হচ্ছে অন্য সাইডের পিরামিডাল ট্র্যাক্ট থেকে যে ফাইবার কানেকশনটা পাইছে সেটা ইনট্যাক্ট থাকার কারণে, ওকে। এটা টিপিক্যাল এক্সাম্পল হচ্ছে রেসপিরেটরি মাসেল, okay, respiratory muscle. Again, due to presence of uncrossed small lateral pyramidal tract and the second group of fibers of the direct pyramidal tract, that indicates that certain muscles in the body must have bilateral control from both cerebral hemisphere. So in case of pyramidal lesion of one side, they will escape paralysis. The respiratory muscles are the typical examples, okay. এখন আমরা তাহলে কিন্তু আমাদের পিরামিডাল ট্র্যাক্ট পড়া শেষ। এখন আমরা চলে আসি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট। এক্সট্রা পিরামিডাল পাথে আমি কি বলছিলাম, তারা কিন্তু সরাসরি কি করবে না, সেরিব্রাল কর্টেক্স থেকে ডাইরেক্টলি স্পাইনাল কর্ডে আসবে না, তারা কিছু কোল্যাটারাল অ্যাক্সেসরি পাথওয়ের মাধ্যমে স্পাইনাল কর্ডে আসবে, ওকে। সো দেখেন বেসাল গ্যাংলিয়া, so pathway through the basal ganglia, reticular formation of the brainstem, vestibular nuclei, red nuclei, okay. So these are the tracts from the extrapyramidal system. যদিও আসলে পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল সিস্টেমস দে আর এক্সটেন্সিভলি ইন্টারকানেক্টেড অ্যান্ড ইন্টারঅ্যাক্ট টু কন্ট্রোল দ্য মুভমেন্ট। বাস্তবে এই দুইটা ট্র্যাক্টের ফাইবারই কিন্তু ইন্টারমিংলিং হয়ে থাকে, একটাকে সেপারেট করা সম্ভব না, হ্যাঁ। সো এই পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল এই ক্লাসিফিকেশনটা কিন্তু আসলে ফাংশনালি বা ফিজিওলজিক্যালি এটা খুব একটা পারফেক্ট ক্লাসিফিকেশন না। এটা ক্লিনিশিয়ানরাও এটা ট্র্যাডিশনালি এই ক্লাসিফিকেশনটা ইউজ করা হতো, ওকে। তাহলে ফিজিওলজিক্যালি আমরা কিভাবে আমরা এই ট্র্যাকগুলোকে ভাগ করতে পারি? ফিজিওলজিক্যালি বা ফাংশনালি আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ল্যাটারাল সিস্টেম পাথওয়ে আর একটা মিডিয়াল সিস্টেম পাথওয়ে, ওকে। অথবা আমরা ল্যাটারাল ব্রেন স্টিম পাথওয়ে বলতে পারি, আর একটা হচ্ছে মিডিয়াল ব্রেন স্টিম পাথওয়ে। এখানে আমি দেখেন এই যে স্পাইনাল কর্ডের দুইটা ক্রস সেকশন দেখানো হয়েছে। প্রথমটা খেয়াল করেন, এই যে অ্যান্টেরিয়র হর্ন সেলের
দুইটা গ্রুপের নিউক্লিয়াস দেখানো হয়েছে। একটা নিউক্লিয়াস হচ্ছে ল্যাটারাল গ্রুপ অফ মোটর নিউরনস এখানে থাকবে, আর মিডিয়ালি সেটা হচ্ছে মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াস। আচ্ছা, যেই ট্র্যাকগুলি ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াসে এসে টার্মিনেট করবে তাদেরকে বলা হচ্ছে ল্যাটারাল সিস্টেম পাথওয়ে। তো এতক্ষণ আমরা কিন্তু এইখানে যেই পাথওয়েটা কোনটা শেষ হয়েছে বলেন তো, লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক, যেটা ক্রস পিরামিডাল ট্র্যাক, সেটা কিন্তু ফাইব্রিকুল এখানে শেষ হয়েছে। তাহলে সে কোন সিস্টেমে চলে যাবে? ল্যাটারাল সিস্টেম পাথওয়ে চলে যাবে। আচ্ছা, আবার অ্যান্টেরিয়র যেটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক, সেটা শেষ হয়েছিল কোনটাতে? সেটা কিন্তু এই যে মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াসে শেষ হয়েছিল, তাই না? মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াস, তাহলে তারা হচ্ছে মিডিয়াল সিস্টেম পাথওয়ে চলে যাবে। আচ্ছা, যা হোক, এছাড়া দেখেন সেকেন্ড ফিগারটাতে খেয়াল করেন যে প্রথম ক্রস সেকশনটা খেয়াল করেন। ল্যাটারাল গ্রুপে টার্মিনেট করছে দুইটা ট্র্যাক, একটা হচ্ছে এই যে লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক, আর একটা হচ্ছে রুব্রোস্পাইনাল ট্র্যাক। রুব্রোটা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সিস্টেমের ট্র্যাক। তাহলে এই দুইটা চলে যাবে হচ্ছে ল্যাটারাল সিস্টেম পাথওয়ে বা ল্যাটারাল ব্রেন স্টিম পাথওয়ে। ওকে, আচ্ছা। আর মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াসে দেখেন এখানে অনেকগুলো ট্র্যাক টার্মিনেট করছে। তার মধ্যে খেয়াল করেন অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল ট্র্যাক আমরা দেখেছি যে মিডিয়াল গ্রুপে শেষ হয়। এছাড়া বাকি তিনটা হচ্ছে ভেস্টিবুলোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল এবং টেকটোস্পাইনাল। এগুলা কিন্তু এই যে মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াসে টার্মিনেট করছে, এদেরকে বলা হচ্ছে মিডিয়াল সিস্টেম বা মিডিয়াল ব্রেইন স্টিম পাথওয়ে। ওকে, তো দুইটা গ্রুপে ভাগ করার ফলে আমাদের কিছু সুবিধা আছে। এদের ফাংশন কিন্তু দুইটা গ্রুপের দুই ধরনের। আমি আগেই বলছি, ল্যাটারাল গ্রুপ নিউক্লিয়াস কন্ট্রোল করে কি ডিস্টাল মাসেল গুলো, ডিস্টাল গ্রুপ অফ মাসেল, তাই না? যেমন হ্যান্ডের ফিঙ্গার, এগুলা ফিঙ্গার টোস এগুলা। আর মিডিয়াল গ্রুপের নিউক্লিয়াস গুলো কন্ট্রোল করবে হচ্ছে এক্সিয়াল মাসেল। ওকে, যেটা কিনা পোস্টার এবং ব্যালেন্স এবং অ্যান্টি গ্র্যাভিটি যে মাসেল গুলি আছে সেগুলোকে কন্ট্রোল করবে। আর এটা ল্যাটারাল গ্রুপ হচ্ছে স্কিল ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করবে। তাহলে আমরা এই দুটো ফাংশন জানলেই আমরা তাহলে কি ট্র্যাক গুলোর ফাংশন কিন্তু বলতে পারবো। তাহলে এই যে যেমন ধরেন ল্যাটারাল সিস্টেম পাথওয়ে, এটার মধ্যে দুইটা ট্র্যাক, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক আর রুব্রোস্পাইনাল। তাহলে এদের কাজ কি? এরা ডিস্টাল লিম্ব মাসেলকে কন্ট্রোল করবে না, তার মানে স্কিল ভলান্টারি মুভমেন্ট, হাতের কাজ, তাই না? আচ্ছা, আর মিডিয়াল সিস্টেম পাথওয়ের মধ্যে দেখেন রেটিকুলোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল, টেকটোস্পাইনাল এবং অ্যান্টেরিয়র কর্টিকোস্পাইনাল। তাহলে এই সবার মোটামুটি কমন ফাংশনস হচ্ছে তারা প্রক্সিমাল লিম্ব মাসেল এবং মাসেলস অফ দ্য এক্সিয়াল স্কেলেটন। হ্যাঁ, তার মানে অ্যান্টি গ্র্যাভিটি যে মাসেলগুলি, তার মানে এদের কাজ কি? এদের একটা কমন কাজ হচ্ছে পোস্চার এবং বডি এবং ব্যালেন্স মেনটেন করা। ওকে, তাহলে দেখেন এইখানে এই ক্লাসিফিকেশনটা করলে আমাদের ফাংশনালি বুঝতে সুবিধা হবে কার ফাংশন কি। তাহলে এখানে দেখেন আমার এখানে দুইটা ট্র্যাক পড়া শেষ, কর্টিকোস্পাইনাল এই যে ল্যাটারাল আর অ্যান্টেরিয়র। বাকি যে এই যে রুব্রোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল, টেকটোস্পাইনাল, ট্র্যাডিশনালি এদেরকে কি বলা হয়? এদেরকে এক্সট্রা পিরামিডাল ট্র্যাক বলা হয়। ওকে, কিন্তু এইটা হচ্ছে ফিজিওলজিক্যাল ক্লাসিফিকেশন বা ফাংশনাল মোর অ্যাপ্রোপ্রিয়েট ক্লাসিফিকেশন। আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সটে। এখানে শুরুতে রুব্রোস্পাইনাল ট্র্যাক দেখানো হয়েছে। ওকে, এটা কোন সিস্টেমের পাথওয়ে আমরা বলবো? ল্যাটারাল সিস্টেম পাথওয়ে। তো ল্যাটারাল সিস্টেমের একটা পাথওয়ে সেটা আমাদের পড়া শেষ, কর্টিকোস্পাইনাল, ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক। তো দেখেন রুব্রোস্পাইনাল ট্র্যাকটা রেড ব্রেন স্টিমের এখানে মিড ব্রেনের রেড নিউক্লিয়াস থেকে অরিজিন নিয়ে এটা শুরুতেই ক্রস করে মিড লাইন ক্রস করে অপোজিট সাইডে এসে ডিসেন্ড করবে এবং স্পাইনাল কর্ডের ল্যাটারাল কলাম নিয়ে এবং টার্মিনেট করতেছে ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াসে। ওকে, তাহলে আমরা যদি দেখি রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের সম্পর্কে কিছু কথা দেখি। এখানে দেখেন অরিজিন রেড নিউক্লিয়াস থেকে আসলো মিড ব্রেনের, এবং এরা রিসিভ স্ট্রং এক্সাইটেটরি ইনপুট ফ্রম দ্য মোটর কর্টেক্স এন্ড সেরিবেলাম। তার মানে রুব্রোস্পাইনাল ট্র্যাক্টের দ্বারা তাদেরকে আবার এক্সাইট করতেছে কোনটা? মোটর কর্টেক্স এবং সেরিবেলাম। ওকে, এরা শুরুতেই এদের ক্রসিং আছে এবং ল্যাটারাল কলাম দিয়ে ডিসেন্ড করতেছে। এদের এক্সটেনশনটা ইম্পর্টেন্ট, নট এক্সটেন্ড বিলো দ্য থোরাসিক সেগমেন্ট, এবং সার্ভাইকাল কর্ড রিসিভ ম্যাক্সিমাম ফাইবার। ওকে, মনে আছে যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের ল্যাটারাল যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট তার 55% ফাইবার কিন্তু সার্ভাইকাল সেগমেন্টে ইনারভেট করবে। ওকে, তার মানে রুব্রোস্পাইনালটাও দেখা যাচ্ছে যে সার্ভাইকাল সেগমেন্টে তাদের ইনারভেশন বেশি। তাহলে এদের ফাংশনও কিন্তু এক,
আলটিমেটলি দুইটা ট্র্যাক একসাথেই কাজ করে। দেখেন দ্য ফাংশন the rubrospinal tract along with the corticospinal tract function in controlling the movement of the hand and digit by facilitating flexor muscle tone and inhibiting the extensor musculature of the upper limb. যেহেতু তারা একই দেখেন ল্যাটারাল গ্রুপ অফ নিউক্লিয়াসের টার্মিনেশন, তাহলে তাদের কিন্তু ফাংশনও কিন্তু সেম। তারা মেইনলি স্কিলড ভলান্টারি মুভমেন্টে কন্ট্রোল করবে। ওকে, দেন আমরা চলে যাই রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট নাম শুনেই বোঝা যাচ্ছে তাদের অরিজিনটা হবে রেটিকুলার ফর্মেশন থেকে। রেটিকুলার ফর্মেশন কোথায় আছে? ব্রেইন স্টেমের সেন্ট্রাল পোর্শনে। এই যে আমার ছবিটা যদি খেয়াল করেন, এই যে এটা ব্রেইন স্টেম, ব্রেইন স্টেমে দেখেন সেন্ট্রালি এই যে গ্রিন কালার যে লম্বালম্বি ভাবে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ রেটিকুলার ফর্মেশন। তো এর যে অংশটা পন্সের ভিতরে পড়ছে, সেখান থেকে যে ফাইবারগুলি ডিসেন্ড করতেছে তাদেরকে আমরা বলবো হচ্ছে পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। আর মেডুলারি পোর্শন থেকে যে ফাইবারগুলো এসে ডিসেন্ড করতেছে তাদেরকে মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। তার মানে রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টের দুইটা ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট আর মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট। এবং তাদের টার্মিনেশনটা খেয়াল করেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে মিডিয়াল গ্রুপ অফ নিউক্লিয়াসে তারা টার্মিনেট করছে। দেখেন ল্যাটারাল না, এটা মিডিয়াল গ্রুপ, আগের ছবিতে আমি দেখাইছি। ওকে, তো মিডিয়াল গ্রুপে যেহেতু শেষ হয়েছে, তার মানে তাদের কাজ কি? তারা বডির কোন মাসেল গুলোকে কন্ট্রোল করবে? প্রক্সিমাল মাসেল না ডিস্টাল মাসেল? অবশ্যই প্রক্সিমাল মাসেল, তাই না? ল্যাটারাল গ্রুপ কন্ট্রোল করে ডিস্টাল মাসেল। প্রক্সিমাল মাসেল যেমন লেগের যে অ্যান্টিগ্রাভিটি মাসেল গুলি, হ্যাঁ, ভার্টিব্রাল মাসেল, হিপ, শোল্ডার, নেক, এই যে এখানে দেখেন। আচ্ছা, তাহলে দেখি পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, এটার কাজ হচ্ছে এক্সাইট দ্য এক্সিয়াল মাসেলস অফ দ্য বডি, যেমন অ্যান্টিগ্রাভিটি যে মাসেলগুলি আছে, দ্য মাসেলস অফ দ্য ভার্টিব্রাল কলাম, দ্য এক্সটেন্সর মাসেলস অফ দ্য লিম্ব, বাট ইনহিবিট দ্য ফ্লেক্সর। ওকে, আরেকটা হচ্ছে এরা গামা মোটর নিউরনকে কি করে? এক্সাইট করে। গামা মোটর নিউরনকে এক্সাইট করলে কি মাসেল টোন কি হবে? বাড়বে না কমবে? গামা মোটর মাসেল স্পিন্ডলে কন্টিনিউয়াস মোটর ডিসচার্জ দিচ্ছে না, তাহলে কি মাসেল টোন বাড়াবে, মাসেল স্পিন্ডলের সেন্সিটিভিটি বাড়াই দিবে বা এক্সাইটেবিলিটি বাড়াই দিবে। ওকে, আচ্ছা, কিন্তু মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টের তারাও একই গ্রুপের উপর মাসেল কাজ করবে, কিন্তু তাদের ফাংশনটা জাস্ট অপোজিট। পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট এক্সাইট করছিল, কিন্তু মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টটা কি করবে? তারা ইনহিবিট করবে। ওকে, এক্সটেন্সর মাসেলগুলোকে ইনহিবিট করবে। এখানে দেখেন medullary reticulospinal tract inhibitory effect on the extensor but stimulate the flexor muscle এবং গামা মোটর নিউরনকে ইনহিবিট করবে। তাহলে গামা মোটর নিউরনকে ইনহিবিট করলে কি হবে? মাসেলের টোন বাড়বে না কমবে? গামা মোটরকে ইনহিবিট করা মানে কি? মাসেলের টোন কমে যাবে। তাহলে এইটা হচ্ছে ইনহিবিটরি পাথওয়ে, বাট দিস ইনহিবিটরি পাথওয়ে ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, নরমালি এই এক্সাইটেটরি এবং ইনহিবিটরি পাথওয়ে, এই রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন একটা হচ্ছে এক্সাইটেটরি আর একটা হচ্ছে মেডুলারি। ঠিক গাড়ির পা দিয়ে যে ড্রাইভার একটা গাড়ি যখন চালায়, দেখেন একটা পা থাকে এক্সেলারেটরের উপরে, যেটা দিয়ে চাপ দিলে গাড়ি চলা শুরু হয়। আবার গাড়ির চলা শুরু হলো, তো সেটাকে নিয়ন্ত্রণ করতে হলে তার এক পা থাকে ব্রেকে। যখন গতি কমানোর দরকার হয়, বেশি স্পিড হয়ে যাচ্ছে, গতি কমানোর দরকার, তখন সে ব্রেকে চাপ দেয়। এভাবে মাঝে মাঝে ব্রেকে চাপ দেয়, মাঝে মাঝে এক্সেলারেটরে চাপ দেয়। এইভাবে কিন্তু একটা কন্ট্রোল, আলটিমেটলি সে গাড়ির গতিটাকে নিয়ন্ত্রণ করতেছে। ঠিক তেমনি এই রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট ভলান্টারি মুভমেন্ট যখন শুরু করতে হবে, তখন কিন্তু শুরুতে কি অ্যাক্সেলারেটরে চাপ দিতে হবে না, এক্সাইট করতে হবে। আবার সেটাকে কন্ট্রোল যখন কিছুটা ইনহিবিট করার দরকার হবে, নিয়ন্ত্রণ করার দরকার হবে, তখন সে কি করবে? এই যে মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টের যে ইনহিবিটরি ইফেক্ট আছে, সেটাকে কাজে লাগবে, অর্থাৎ ব্রেক। এটা হচ্ছে ব্রেক, মনে রাখবেন, এটা ব্রেক, আর এটা হচ্ছে অ্যাক্সেলারেটর। ওকে, সো এই দুইটাই কিন্তু আলটিমেটলি ভলান্টারি মুভমেন্ট কন্ট্রোল করার জন্য দরকার, বা টোন কন্ট্রোল করার জন্য দরকার। ওকে, বিশেষ করে অ্যান্টি গ্র্যাভিটি যে অ্যাক্সিয়াল মাসেল গুলোকে যে কন্ট্রোল করতে হবে। তাহলে যদি কখনো খেয়াল করেন যে এই ইনহিবিটরি পাথওয়েটার যদি কাজ না করে, ধরেন কোনো কারণে এটা কাজ করতে পারতেছে না, তখন কি হবে? শুধু এক্সাইটেটরি পাথওয়েটা কাজ করবে না, তখন কি এক্সটেন্সর মাসেল গ্রুপের কি হবে? টোন বেড়ে যাবে, হ্যাঁ, তারা কন্ট্রাক্টেড হয়ে থাকবে, স্পাস্টিসিটি ডেভেলপ করবে, রিজিডিটি ডেভেলপ করবে। বোঝা গেল?
আচ্ছা, এইটাই আসলে এর পরের চিত্রে আমি দেখানোর চেষ্টা করছি। ছবিটা হচ্ছে অন্য ট্র্যাক্টর, ছবিটা বাদ দেন, প্রথমে লেখাগুলো দেখেন। নর্মালি স্ট্রং ইনপুট টু দ্য মেডুলারি রেটিকুলার নিউক্লিয়াই ফ্রম দ্য সেরিব্রাল কর্টেক্স, রেড নিউক্লিয়াই অ্যান্ড দ্য বেজাল গ্যাংলিয়া। তার মানে বলা হচ্ছে যে এই যে মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টকে আবার এক্সাইট করতেছে কি সেরিব্রাল কর্টেক্স থেকে, রেড নিউক্লিয়াস এবং বেজাল গ্যাংলিয়া থেকে। হ্যাঁ, এইটাকে এক্সাইট করলে তারা কি করে, যে তাদের ইফেক্ট আছে ইনহিবিটরি, তাদের ইনহিবিটরি ইফেক্টটা ইনক্রিজ করে। কিন্তু যদি এই যে কর্টিক্যাল যে ইনপুট সেটা নষ্ট হয়ে যায়, অথবা এই মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টটা কাজ না করে, তাহলে কি আর ইনহিবিশন থাকবে? তাহলে কোনো ইনহিবিশন কিন্তু থাকবে না। তখন লোয়ার শুধু কি থাকবে, ফ্যাসিলিটেটরি পাথওয়েটা ফাংশনাল থাকবে। তার মানে তখন কিন্তু আলটিমেটলি এক্সাজারেটেড রেসপন্স হবে বা ওভার ফ্যাসিলিটেটরি অ্যাকশন হবে, মাসেলের টোন বেড়ে যাবে, রিজিডিটি, স্পাস্টিসিটি এগুলো ডেভেলপ করবে। দেখেন, ল্যাকিং দিস ইনপুট দ্য মেডুলারি রেটিকুলার ইনহিবিটর সিস্টেম বিকাম নন ফাংশনাল। So full overactivity of the pontine excitatory system occurs and the rigidity develop in anti-gravity muscles like muscles of the neck, trunk and extensor muscles of the limb. So this pathway is very important. Okay, তাহলে রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টের ফাংশনটা কি? অ্যাজ এ হোল যদি আমরা ফাংশন বলি, তার মানে তারা ভলান্টারি মুভমেন্টকে কন্ট্রোল করবে। কি বলছি, গাড়ি চালানোর আমি বলছি একটা অ্যাক্সেলেটর, একটা পাথওয়ে আছে পন্টাইন রেটিকুলো স্পাইনাল ট্র্যাককে আমি বলছি অ্যাক্সেলেটর, অর্থাৎ আপনি মুভমেন্ট গাড়িটাকে চালানো শুরু করবেন, তাহলে কিন্তু ওইখান থেকে ভলান্টারি আসবে। ওকে, আবার গতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার ব্রেকও লাগবে, কিছুটা ইনহিবিশনও করতে হবে, সেটা কি মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক। আলটিমেটলি এই দুইটার মাধ্যমে তারা কিন্তু ভলান্টারি মুভমেন্টকে কন্ট্রোল করতে পারবে। আর যেহেতু তারা এক্সিয়াল মাসেলের উপরে কাজ করতেছে, তার মানে অবশ্যই তারা পোস্টার মেনটেন করবে। এবং আপনারা দেখছেন যে গামা মোটর নিউরন এর উপরে তারা কিন্তু কন্ট্রোল করতেছে, যার ফলে তারা টোনটাকেও মেনটেন করতেছে। সো টোন, পোস্টার এবং ভলান্টারি মুভমেন্ট, হ্যাঁ, এই তিনটা ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য রেটিকুলোস্পাইনাল ট্র্যাক। আচ্ছা, এর আগে যে ছবিটা দেখতেছিলেন এইখানে, এই ট্র্যাকটা আসলে ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টের ফিগার। দেখেন, এই যে ভেস্টিবুলার দুইটা নিউক্লিয়াস, ল্যাটারাল ভেস্টিবুলার নিউক্লিয়াস এবং মিডিয়াল ভেস্টিবুলার নিউক্লিয়াস, ওকে, ব্রেন স্টেমের। সেখান থেকে ফাইবার গুলো নেমে এসে আলটিমেটলি এরা দেখেন কোন গ্রুপের নিউক্লিয়াসে শেষ হয়েছে, মিডিয়াল গ্রুপ। তার মানে এর কাজও সেম, এই রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টের যে কাজ, এই ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টেরও সেই কাজ, তবে এটা ইনহিবিটরিটা না, এটা হচ্ছে ফ্যাসিলিটেটরি অ্যাকশনটা থাকবে। তার মানে পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টের কাজের সাথে এটার মিল আছে। সো এটার ফাংশন আমরা পড়ে ফেলি। খেয়াল করেন, ফাংশন অফ দ্য ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্ট, they actually function in association with pontine reticular nuclei to control the anti-gravity muscle, যেটা আমরা বলছি এটা anti-gravity muscle কে কন্ট্রোল করে। That means transmit a strong excitatory signal to the anti-gravity muscle and adjustment of the position of head and body during angular and linear acceleration, the equilibrium and balance. আচ্ছা, এই ফাংশনটা যোগ করার কারণ হচ্ছে আপনারা জানেন যে এই ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টের থেকে ইয়ারের যে ভেস্টিবুলার অ্যাপারেটাস, সেখান থেকে একটা ইনপুট আসতেছে, যার কারণে কিন্তু আমরা ডিউরিং অ্যাক্সেলারেশন, সেটা লিনিয়ার হোক বা অ্যাঙ্গুলার, হ্যাঁ, লিনিয়ার মিন্স স্ট্রেট, অ্যাঙ্গুলার হচ্ছে ধরেন রাউন্ড, হ্যাঁ, তো এই সময় আমাদের ব্যালেন্স মেনটেন করার জন্য হেড এবং বডির যে পজিশনের যে অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিন্তু এই ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক্টটা কাজ করবে। দ্যাট ইজ হোয়াই দে হেল্পস ইন মেইনটেনেন্স অফ ব্যালেন্স এন্ড ইকুইলিব্রিয়াম। তাহলে এখানে কি কি ফাংশন হলো, আলটিমেটলি এরাও পোস্টার, টোন, পোস্টার এবং ব্যালেন্স মেইনটেনেন্সে হেল্প করতেছে। তার মানে দেখছেন এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টর কিন্তু মোটামুটি গড়ে পাত্তায় তাদের ফাংশন আছে টোন, পোস্টার, ইকুইলিব্রিয়াম মেইনটেইন করা। হ্যাঁ, তবে ভলান্টারি খেয়াল করেন, ভলান্টারি মুভমেন্টও কিন্তু এই যে রেটিকুলোস্পাইনাল কাজ করতেছে। তাহলে যদি কোনো কারণে পিরামিডাল ট্র্যাক্টে সমস্যা হয়, তাহলে কি ভলান্টারি মুভমেন্ট সব লস হবে? না, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টও কিছু কিছু তাদের তখন ভলান্টারি মুভমেন্টের কাজ করবে। ওকে, আর একটা ট্র্যাক হচ্ছে টেকটোস্পাইনাল ট্র্যাক। আমি কিন্তু অ্যাসেন্ডিং ট্র্যাক পড়ানোর সময় বলেছিলাম স্পাইনোটেকটাল ট্র্যাক, সেটার ফাংশন ছিল কি, ধরেন আপনার পায়ের নিচে হঠাৎ একটা পিন ফুটলো, আপনি সাথে সাথে পাটা উইথড্র করবেন এবং সেই দিকে তাকাবেন যে কি পায়ে, দেখি তো পায়ে কি ফুটলো, তাই না? ওইটাকে বলে হচ্ছে স্পাইনো ভিজুয়াল রিফ্লেক্স। ওকে, তার মানে আগে স্টিমুলেশনটা স্পাইনাল পাথওয়ে দিয়ে গেছে, সেন্সরি,
তারপরে সেখান থেকে ভিজুয়াল রিফ্লেক্সেস আপনি সেদিকে তাকালেন, সেটা স্পাইনো ভিজুয়াল। কিন্তু যখন আপনি টেকটো স্পাইনাল, তার মানে উপর থেকে এটা জাস্ট উল্টা, এটা হচ্ছে ভিজুও স্পাইনাল রিফ্লেক্স। এটা আগে ভিজুয়াল স্টিমুলেশন আসবে, আসার পরে আপনি দেখা যাচ্ছে সেই দিকে তাকাবেন। যেমন ধরেন আপনার সামনে দিয়ে বিউটিফুল একজন লেডি হেঁটে যাচ্ছে এবং সে যেদিকে যাচ্ছে আপনি মাথাটা সেই দিকে ঘুরায় যতদূর পর্যন্ত দেখা যায় আপনি তাকে ফলো করলেন। এটা হচ্ছে ভিজিও স্পাইনাল রিফ্লেক্স। তাহলে এটাও আমাদের পড়া শেষ হয়ে গেল টেকটো স্পাইনাল। আচ্ছা, এখন আরেকটা ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক, যেটা হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক বা কর্টিকো বালবার ট্র্যাক্টের আরেকটা নাম হচ্ছে কর্টিকো নিউক্লিয়ার ট্র্যাক। বালবার মানে হচ্ছে কি, মানে ব্রেইন স্টিম, এই জন্য বলা হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক। তাহলে কর্টিকো বালবার ট্র্যাকটা কি জিনিস? অল দ্য কর্টিক্যাল প্রজেকশন টু দ্য ক্রানিয়াল নার্ভ নিউক্লিয়াই লোকেটেড ইন দ্য মিড ব্রেন, পন্স এবং মেডুলা। আপনারা জানেন যে ব্রেইন স্টিমের বিভিন্ন পার্টে বিভিন্ন ক্রানিয়াল নার্ভের মোটর নিউক্লিয়াস গুলি লোকেটেড। সেরিব্রাল কর্টেক্স থেকে কিছু ফাইবার এসে এই মোটর নিউক্লিয়াস গুলোকে ইনারভেট করছে, এই পাথওয়েটাকে বলছে কর্টিকো বালবার ট্র্যাক, তাই না? আচ্ছা, তাহলে এই দেখেন ফাইবারস অফ দ্য কর্টিকো বালবার ট্র্যাক বিলঙ্গিং টু দ্য মিডিয়াল মোটর সিস্টেম। আর কিছু কিছু ফাইবারও স্পাইনাল কর্ডেও তারা আসবে এবং আলটিমেটলি ওই যে ল্যাটারাল নিউক্লিয়াস না মিডিয়াল নিউক্লিয়াস, এরা অ্যাকচুয়ালি মিডিয়াল মোটর সিস্টেমের পার্ট, মানে মিডিয়াল মোটর নিউক্লিয়াসে শেষ হবে। That means the innervating the muscle of the upper part of the trunk are involved in the maintenance of posture and equilibrium. Body যে upper part of the trunk, যারা পোস্টারে এতক্ষণ ধরে পড়লাম যে পোস্টার এবং ইকুইলিব্রিয়াম মেইনটেনেন্সের দরকার, সেখানে কিন্তু এই কর্টিকো বালবার ট্র্যাক্টের ইনফ্লুয়েন্স আছে। এছাড়া যে যে মোটর ক্রানিয়াল যে মোটর নার্ভ নিউক্লিয়াসে সাপ্লাই দিচ্ছে, সেখান থেকে তার মাধ্যমে অ্যাকচুয়ালি মাসেলস অফ দ্য জ, ফেস আর ইনভলভ ইন দ্য মুভমেন্ট অফ চিউইং, দ্য মুভমেন্টস অফ দ্য আইব্রো, এগুলোতে কাজ করতেছে, তাই না? তাহলে আমরা যদি কর্টিকো বালবার ট্র্যাক্টের ফাংশন কি, ভলিউশনাল কন্ট্রোল অফ দ্য মাসল অফ দ্য ল্যারিংস, ফ্যারিংস, প্যালেট, আপার এন্ড লোয়ার জ, আপার এন্ড লোয়ার ফেস, জ এবং আই, ওকে। আর মেইনটেনেন্স অফ পোস্টার ইকুইলিব্রিয়াম, যেটা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের সাথে সেটাও যে ফাংশনগুলি কমনলি করতেছে, তাই না? ওকে, এখন আমরা চলে যাই, আমরা মোটর ট্র্যাকগুলোকে আমরা এখন ক্লাসিফাই করি। খেয়াল করেন, আমি কিন্তু শুরুতে ক্লাসিফিকেশনটা করি নাই, আমি পাথওয়েগুলো দেখাইলাম। এখন আমরা আমাদের পরীক্ষাতে আসে ক্লাসিফাই দ্য মোটর ট্র্যাক বা লিস্ট দ্য ডিসেন্ডিং ট্র্যাক। আমার মনে হয় এখন পারবো। একটাকে বলছি পিরামিডাল ট্র্যাক বা কর্টিকোস্পাইনাল ট্র্যাক, আর একটাকে বলছি আমরা এক্সট্রা পিরামিডাল ট্র্যাক, ওকে। আর আরেকটা বলতে পারি সেটা হচ্ছে কর্টিকো বালবার ট্র্যাক, যেটা একটু আলোচনা করলাম। যাই হোক, পিরামিডাল ট্র্যাকটা আমি দেখাইছিলাম যে পিরামিডাল ট্র্যাক আলটিমেটলি এটা তিনটা পার্ট আছে, এটা থেকে আবার তিনটা ট্র্যাক তৈরি হচ্ছে, ক্রস পিরামিডাল অথবা লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল, ডাইরেক্ট পিরামিডাল আর আনক্রস এন্টেরিয়র কর্টিকোস্পাইনাল, আরেকটা হচ্ছে আনক্রস স্মল ল্যাটারাল পিরামিডাল। আর এক্সট্রা পিরামিডাল আমরা পড়লাম, সেটার মধ্যে পড়ছে রুব্রোস্পাইনাল, রেটিকুলোস্পাইনাল, টেকটোস্পাইনাল, ভেস্টিবুলোস্পাইনাল। এক্সট্রা পিরামিডালের মধ্যে শুধু রুব্রোস্পাইনাল, যেটা খেয়াল করেন এটা হচ্ছে ল্যাটারাল সিস্টেম পাথওয়ে, অর্থাৎ কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের যে নিউক্লিয়াসে শেষ হয়েছে, আর বাকি তিনটা হচ্ছে মিডিয়াল সিস্টেম পাথওয়ে। তাহলে এখন যদি বলি এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টের ফাংশন কি, তাই না? এক্সট্রা পিরামিডাল ধরেন, আচ্ছা কর্টিকো বালবার ট্র্যাক্টটা শেষ করে দেই। কর্টিকো বালবারও কিন্তু এক্সট্রা পিরামিডাল ইনফ্লুয়েন্স আছে, যেখানে সেখানে আপনারা দেখছেন যে এই যে মুভমেন্ট অফ দ্য আইবল, এছাড়া টোন পোস্টারেও হেল্প করে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখলাম যেটা হচ্ছে রেটিকুলো স্পাইনাল ট্র্যাক, ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক, তাদের আলটিমেটলি কি করতেছিল, ভলেন্টারি মুভমেন্ট করতেছিল, তাই না? তাছাড়া টোন পোস্টার ইকুইলিব্রিয়াম, ওকে। আচ্ছা, তারপরে যে কমপ্লেক্স মুভমেন্ট অফ দ্য বডি এন্ড লিভ বা কোঅর্ডিনেটেড মুভমেন্টস অফ দ্য আর্মস এন্ড লেগ ডিউরিং ওয়াকিং, এটা হচ্ছে অটোমেটিক তারা কিছু অ্যাসোসিয়েটেড বা কোঅর্ডিনেটেড ফাংশনস হবে। Then it can transmit some voluntary impulse in case of pyramidal tract lesion, যেটা আমি বলছি যে pyramidal tract lesion হলেও কিন্তু voluntary movement এ extra pyramidal তারা এই voluntary signal transmit করতে পারবে, okay. So these are the functions of the extra pyramidal tract. So এখন যদি আমি পিরামিডাল এবং এক্সট্রা পিরামিডাল সিস্টেমের ভিতরে কিছু কম্পেয়ার করি আমরা, তাহলে পিরামিডাল সিস্টেম আমরা বলছি যে পিরামিডাল সিস্টেমটা ডেভেলপমেন্ট হয় লেটার, নিউ মোটর সিস্টেম। এক্সট্রা পিরামিডাল সিস্টেম ডেভেলপস আর্লিয়ার, ওল্ড মোটর সিস্টেম। আচ্ছা, আরেকটু এটা যদি একটু এক্সপ্লেইন করি, যদি খেয়াল করেন,
প্রিমিটিভ টাইপ অফ রেসপন্স কোনটা? আগে আমরা আমাদের বডির পোস্টার মেনটেনেন্স করা শিখছি নাকি আগে স্কিল মুভমেন্ট করা শিখছি? আগে কিন্তু আপনার বডির পোস্টার বা ব্যালেন্স, ইকুইলিব্রিয়াম, ইট ইজ এ প্রিমিটিভ টাইপ অফ মোটর অ্যাক্টিভিটি। এই জন্য, এবং এটা মেইনলি কে করছে? এক্সট্রা পিরামিডাল সিস্টেম না? এই জন্য এটা বলছে ওল্ড মোটর সিস্টেম। আর এই যে ধীরে বিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে আমরা যে স্কিল বা ফাইন মুভমেন্ট করাগুলো শিখছি, তার মানে এই সিস্টেমটা চলে যাচ্ছে নিউ মোটর সিস্টেম। ওকে, এই জন্য পিরামিডাল সিস্টেমকে আমরা বলছি নিউ মোটর সিস্টেম, আর এক্সট্রা পিরামিডাল সিস্টেমকে বলছি ওল্ড মোটর সিস্টেম। ওকে, আচ্ছা, পিরামিডাল সিস্টেমের মাইলিনেশনটা বার্থের পরে শুরু হয় এবং 2 বছরের মধ্যে কমপ্লিট হয়, কিন্তু এক্সট্রা পিরামিডাল সিস্টেমের মাইলিনেশন আগেই শুরু হয় এবং তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আচ্ছা, পিরামিডাল সিস্টেমের রেট অফ কন্ডাকশন স্লোয়ার, কারণ কি বলছিলাম? ফাইবারগুলির ডায়ামিটার ছোট বেশিরভাগই, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এক্সট্রা পিরামিডাল সিস্টেম ফাস্টার, এদের মাইলিনেশন রিচলি মাইলিনেটেড থাকে এবং ফাইবারের ডায়ামিটারও বেশি, লার্জার। আচ্ছা, যেহেতু 55% ফাইবার যেটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের, স্পাইনাল কর্ডের একেবারে লাস্ট সেগমেন্ট পর্যন্ত এদের ইনারভেশন আছে, তবে তার ভিতরে 55% ইনারভেশন হচ্ছে সার্ভাইকাল সেগমেন্টে। এই জন্য আপার লিম্বে শোজ মোর পিরামিডাল কন্ট্রোল, কিন্তু লোয়ার লিম্ব শোজ মোর এক্সট্রা পিরামিডাল সিস্টেম। কারণ লোয়ার লিম্বে আমরা কি বলছি, বা এক্সট্রা পিরামিডাল সিস্টেমে যদি খেয়াল করেন, অ্যান্টি গ্র্যাভিটি মাসেলগুলি, হ্যাঁ, বিশেষ করে লিম্বের যে মাসেল, যেমন এক্সটেনসর অফ দা লেগ, হ্যাঁ, তারপরে হিপের মাসেল, ভার্টিব্রাল মাসেল বা এক্সিয়াল যে মাসেলগুলি, সেগুলি কিন্তু এক্সট্রা পিরামিডাল কন্ট্রোলটা বেশি। এজন্য বলা হয়েছে লোয়ার লিম্ব শোজ মোর এক্সট্রা পিরামিডাল সিস্টেম। আরেকটা জিনিস হচ্ছে পিরামিডালটা কি করতে? ফাইনালাইজ দ্য ওয়ার্ক, আর এক্সট্রা পিরামিডালটা সেটিং অফ দ্য প্ল্যাটফর্ম অফ দ্য ওয়ার্ক অফ দ্য পিরামিডাল ট্র্যাক। খেয়াল করেন, আপনি যদি স্কিল ভলেন্টারি মুভমেন্ট করতে চান, আগে তো আপনার কি বডির পোস্টার ঠিক রাখতে হবে না, বডির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, পোস্টার মেনটেন করতে হবে, তারপরে নয় আপনি স্কিল ভলেন্টারি মুভমেন্ট করতে পারবেন। সো আগে পোস্টার পজিশন যদি ঠিক না থাকে, তাহলে তো এই পিরামিডাল ট্র্যাক কাজ করতে পারবে না। এই জন্য বলা হচ্ছে এক্সট্রা পিরামিডাল সেটিং অফ দ্য প্ল্যাটফর্ম অফ দ্য ওয়ার্ক অফ পিরামিডাল ট্র্যাক। প্ল্যাটফর্ম রেডি করে দিল, তারপরে পিরামিডাল ট্র্যাক তার যে ফাইন বা স্কিল মুভমেন্ট আছে সেটা ফাইনালাইজ করবে। So these are the some comparisons between pyramidal and extrapyramidal systems. আচ্ছা, আমি লাস্টের দিকে চলে এসেছি। এখন একটু আপার মোটর নিউরন প্যারালাইসিস সম্পর্কে একটু কথা বলি। আসলে এই যে পিরামিডাল বা এক্সট্রা পিরামিডাল যেটা আমরা বলছি, পিরামিডাল লিশন বা এক্সট্রা পিরামিডাল লিশন, এইভাবে আসলে এখন আর ক্লিনিক্যালি আলাদা করা হয় না। কারণ হচ্ছে পিওরলি পিরামিডাল ট্র্যাক্টের লিশন আসলে ওইভাবে ইটস নট এ কমন, কারণ দুইটা ট্র্যাক্টের ফাইবারে ইন্টারমিংলিং থাকে। এই জন্য সুবিধার জন্য এখনকার যেটা মোস্ট পপুলার টার্ম, এগুলোর আমরা বলছি আপার মোটর নিউরন। ওকে, আমরা এদেরকে বলবো অ্যাজ এ হোল আপার মোটর নিউরন। ওকে, দেখেন, প্যারালাইসিস দ্যাট রেজাল্ট ফ্রম দ্য লিশন অফ দ্য ডিসেন্ডিং ফাইবার বিটুইন দ্য অরিজিন from cortical motor area and their termination on anterior horn cell in the spinal cord is called upper motor neuron paralysis. তাহলে সোজা কথা, সেরিব্রাল কর্টেক্স থেকে শুরু করে স্পাইনাল কর্ডের অ্যান্টেরিয়র হর্ন সেলের আগ পর্যন্ত যে কোনো পজিশনে যদি লিশন হয়, সেটার আমরা কি বলবো? আপার মোটর নিউরন লিশন। আচ্ছা, আপার মোটর লিশনের আমরা কিছু কমন ফিচার জানি, সেটা হচ্ছে স্পাস্টিসিটি, হাইপারটোনিয়া, তাই না? ডিপ রিফ্লেক্স এক্সাজারেটেড হয়, সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হয়। স্পাস্টিসিটিটা আসলে কিভাবে ডেভেলপ করে? অ্যাকচুয়ালি কি জানেন, যদি আইসোলেটেড পিরামিডাল ট্র্যাক লিশন হয়, শুধু পিরামিডাল ট্র্যাক লিশন, সেখানে কিন্তু হাইপোটোনিয়া হইতে পারে। কারণ কি বলছিলাম, পিরামিডাল ট্র্যাক কিছু ইন্টারনিউরনের মাধ্যমে অ্যান্টেরিয়র হর্ন সেলে টার্মিনেট হয়, এবং ইন্টারনিউরন কিছু আছে এক্সাইটেটরি ইন্টারনিউরন, আবার কিছু ইনহিবিটরি ইন্টারনিউরন। ওকে, তাহলে এক্সাইটেটরি পাথওয়েটা লস্ট হলে তাহলে কি হবে? তাহলে সব ইনহিবিটরি টোন কমে যাবে না? আবার ইনহিবিটরিটা কাট অফ হলে কি হবে? এক্সাইটেটরি টোন বেড়ে যাবে। অর্থাৎ দুই ধরনের ঘটনাই ঘটতে পারে। কিন্তু ইউজুয়ালি আপনারা খেয়াল করেন যে এক্সট্রা পিরামিডাল সিস্টেমে আমরা কি বলছিলাম, একটা আছে এক্সাইটেটরি, যেটা পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক, মনে আছে? ভেস্টিবুলোস্পাইনাল ট্র্যাক। আর ইনহিবিটরি আছে মেডুলারি
রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট, এটা হচ্ছে ইনহিবিটরি পাথওয়ে। তো কোনো কারণে আবার এই দুইটা পাথওয়েকে আবার এই আপার মোটরকে কন্ট্রোল করতেছে কে? হায়ার ব্রেন, দ্যাট ইজ দ্য মোটর কর্টেক্স। খেয়াল করেন, ধরেন কোনো কারণে মোটর কর্টেক্সে একটা লিশন হলো, যদি লিশন হয় তাহলে মোটর কর্টেক্স থেকে যে এই যে ধরেন যে রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট যে দুইটা, একটা আছে পন্টাইন যেটা এক্সাইটেটরি এবং ইনহিবিটরি, দুইটা পাথওয়ে আছে, তাহলে দুইটা পাথওয়ের উপরেই তাদের আর কন্ট্রোল থাকলো না, যেহেতু সেরিব্রাল কর্টেক্সের লিশন হয়েছে। তাহলে এখন এই দুইটা ট্র্যাক কি হয়ে গেল? ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন একটা হচ্ছে এক্সাইটেটরি পাথওয়ে আর একটা হচ্ছে ইনহিবিটরি পাথওয়ে। খেয়াল করেন, এখন কথা হচ্ছে ইনহিবিটরি পাথওয়েটা নরমালি সে কি করতো? আপার সেরিব্রাল কর্টেক্স তাকে এক্সাইট করতো এবং সে লোয়ার মোটরকে ইনহিবিট করতো। এখন যেহেতু সেরিব্রাল কর্টেক্স এক্সাইট করতেছে না, তাহলে তাদের ইনহিবিশনটা সে কি করবে? কমাই দেবে, ডিস ইনহিবিশন করবে। খেয়াল করেন, কিন্তু যেটা পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট সেটা কি এক্সাইটেটরি। আচ্ছা, এটারও কিন্তু আপার মোটর যেটা সেরিব্রাল কর্টেক্স থেকে এক্সাইট করতে, কিন্তু লিশনের পরে এখন আর সেটা ডিসকানেক্টেড হয়ে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, যে সমস্ত অ্যাসেন্ডিং সেন্সরি পাথওয়ে যাচ্ছে সেটা আবার যাওয়ার পথে এই পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টটাকে আবার তারা কি করতেছে? এক্সাইট করতেছে। তাহলে এর কিন্তু আলটিমেটলি একটা এক্সট্রা এক্সাইটেটরি ইনপুট সে পাচ্ছে, যেটা কিন্তু ইনহিবিটরি যেটা মেডুলারি রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট পাচ্ছে না। তার মানে ওইটা কিন্তু ডিসইনহিবিশন হয়ে গেল, আর এইভাবে এই দিক দিয়ে পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্টটা সে কিন্তু এক্সাইটেটরি ফাংশন করবে। আর একটা জিনিস খেয়াল করেন, অ্যান্টিগ্র্যাভিটি মাসেলের, ধরেন আপার মোটরের যদি কন্ট্রোল নাও থাকে, অ্যান্টিগ্র্যাভিটি যে সমস্ত মাসেল আছে তাদের গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কন্টিনিউয়াস মাসেল স্পিন্ডল কিন্তু স্ট্রেচিং হচ্ছে, এবং এই স্ট্রেস সিগন্যালটা আলটিমেটলি সেন্সরি ফাইবার দিয়ে পোস্টেরিয়র হর্ন দিয়ে ঢুকে তারা আলফা মোটর নিউরনের সাথে সিনাপস করে, এবং আলফা মোটরটা এক্সট্রা ফিউজাল ফাইবারে কি করতেছে? সাপ্লাই দিয়ে এক্সট্রা ফিউজাল ফাইবারকে কন্ট্রাক্ট করতেছে। ওকে, তার মানে টোন বাড়াচ্ছে। তাহলে এমনিতেই কি তারা কিন্তু এই গ্র্যাভিটির কারণে এক্সট্রা ফিউজাল ফাইবারটা কন্ট্রাক্ট করতেছে। আবার এই দিক দিয়ে ফ্যাসিলিটেটরি যে পন্টাইন রেটিকুলোস্পাইনাল ট্র্যাক্ট সেও এক্সাইট করতেছে, কিন্তু মাঝখান দিয়ে যে ইনহিবিটরি পাথওয়েটা ছিল তার কিন্তু ডিসইনহিবিশন হয়েছে, সে কিন্তু অতটা ইনহিবিট করতে পারতেছে না। তার মানে ইনহিবিশনটা কমে গেছে। তার মানে আলটিমেটলি কি হবে? মাসেলগুলো এক্সাইটেটরি ফাংশনটা বেশি হবে, তাই না? মাসেলটা রিজিড হয়ে যাবে, টোন বেড়ে যাবে। কথা বোঝাইতে পারলাম কিনা? আর যেহেতু মাসেল স্পিন্ডল এক্সাইটেড থাকবে, আপনি যদি জার্ক করেন, ডিপ রিফ্লেক্স, এক্সাজারেটেড রেসপন্স হবে। আচ্ছা, সুপারফিশিয়াল রিফ্লেক্স কি হবে? যেহেতু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, হ্যাঁ, আপনার যেহেতু সেরিব্রাল কর্টেক্সে লিশন বলছি, তাহলে সেখান থেকে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টটা কি হয়েছে? সরাসরি সেরিব্রাল কর্টেক্সে আসছে না, ওইটার ফাংশন তো লস। তাহলে আমরা জানি সুপারফিশিয়াল রিফ্লেক্স কি, যেটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের একটা ইম্পর্টেন্ট ফাংশন ছিল, দে কনস্টিটিউট দ্য পাথওয়ে অফ সুপারফিশিয়াল রিফ্লেক্স। তাহলে সুপারফিশিয়াল রিফ্লেক্স লস্ট হবে না, কারণ কর্টেক্সের লিশন মানেই কি? পিরামিডাল ট্র্যাক্টে লিশন হয়েছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টে, তাহলে সুপারফিশিয়াল রিফ্লেক্স লস, যেমন অ্যাবডোমিনাল, ক্রিমাস্টারিক। কিন্তু খেয়াল করেন, প্লান্টার রিফ্লেক্স যদি আপনি করেন, এটাও তো সুপারফিশিয়াল রিফ্লেক্স। প্লান্টার রিফ্লেক্সটা কি হয়? এক্সটেন্সর রেসপন্স হয়। ওকে, কারণ হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট তো এটা ফ্লেক্সার মাসেলকে এক্সাইট করতো, যেহেতু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট এখন ফাংশন করতে পারতেছে না লিশনের কারণে, তার মানে ফ্লেক্সার রেসপন্সটা লস্ট হয়ে গেল। কিন্তু দেখেন, এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্টও কিছু কি বলছি ভলেন্টারি কন্ট্রোল বা ডিস্টাল লিম্বে সাপ্লাই দিছে না, এবং এক্সট্রা পিরামিডাল ট্র্যাক্ট হচ্ছে এক্সটেন্সর রেসপন্স করতেছে। এই জন্য টোর মাসেল গুলো তখন কি হবে? এক্সটেনশন হবে, ডরসিফ্লেকশন অফ দা গ্রেট টো এবং ফ্যানিং আউট অফ দা আদার টো। তখন আমরা বলতেছি বেবিনস্কি সাইন বা এক্সটেন্সর রেসপন্স। ওকে ওকে ফাইন, তাহলে আমার মনে হয় আমি একটু জাস্ট আপার মোটর নিউরন সম্পর্কে ধারণা দিলাম।
আর আপার মোটর নিউরন লিশন হলে খেয়াল করেন মাসেল ওয়েস্টিং হবে না। কারণ কি, আপার মোটর লিশন হোক, আপার মোটরের সাপ্লাই দেখেন নষ্ট হয়ে গেল, কিন্তু লোয়ার মোটর নিউরনটা তো ঠিকই কি মাসেলের সাপ্লাই দিচ্ছে না, ওইটা তো ইনট্যাক্ট আছে, ওইখানে তো লিশন নাই, অর্থাৎ ডিনার্ভেশন তো হয় নাই। ডিনার্ভেশন না হলে তো মাসেল অ্যাট্রফি হবে না বা মাসেল ওয়েস্টিং হবে না। ওকে, এই জন্য আপার মোটর লিশনে মাসেল ওয়েস্টিং হয় না, কারণ লোয়ার মোটর নার্ভটা কি, লোয়ার মোটর নিউরনটা স্টিল মাসেলের সাপ্লাই দিচ্ছে এবং কিছু গ্র্যাভিটেশনাল স্ট্রেসিং এর কারণে কিন্তু মাসেলের টোনটাও ঠিক থাকতেছে। ওকে, আচ্ছা, কিন্তু লোয়ার মোটর নিউরন যদি লিশন হয় তাহলে খেয়াল করেন লোয়ার মোটর মানে কি মাসেলে যে একেবারে যে এই মোটর নিউরনটা সাপ্লাই দিচ্ছে সেইটাই কি হয়েছে, কাট অফ হয়ে গেছে, তাহলে ডিনার্ভেশন হয়ে গেল না। ডিনার্ভেশন হইলে ওইটা অ্যাট্রফি হয়। হ্যাঁ, আপার মোটর লিশনেও মাসেল অ্যাট্রফি হইতে পারে যদি কারো লং লাস্টিং আপার মোটর নিউরন লিশন থাকে, তখন হয় কি ডিসইউজ, তখন সেই অ্যাট্রফিটা হয়েছে ডিসইউজ অ্যাট্রফি, মাসেলকে ইউজ না করলে তখন সেটা ধীরে ধীরে অ্যাট্রফি, তবে সেটা হচ্ছে লং টার্ম ক্ষেত্রে, কিন্তু ইমিডিয়েট ইফেক্টে আমরা মাসেল ওয়েস্টিং এটা পাবো না। কিন্তু লোয়ার মোটর লিশনে খুব দ্রুত মাসেল ওয়েস্টিং ডেভেলপ করবে। আমার মনে হয় আপার মোটর লিশনের ফিচার গুলো আমি কিছুটা আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারছি। হ্যাঁ, এই চিত্রটাই আসলে এখন এতক্ষণ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যাক, আমি আজকে আর এটা নিয়ে কথা বলবো না। লাস্ট একটা কথা বলি, ব্রাউন সিকওয়ার্ড সিনড্রোম। ব্রাউন সিকওয়ার্ড সিনড্রোমটা কি, স্পাইনাল কর্ডে যদি হেমি সেকশন হয়, হ্যাঁ, তাহলে বিলো দা লেভেল অফ দ্য লিশন কিছু ফিচার পাবো আমরা, সেইটাকে আমরা বলবি যে ব্রাউন সিকওয়ার্ড সিনড্রোম। এখন খেয়াল করেন এই যে আমার এখানে যে ফিগারটা দেখাচ্ছে আমি ডান সাইডে, খেয়াল করেন এটা মিড লাইন, এই যে কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ক্রস করে এসে অপোজিট সাইডে চলে গেল এবং অ্যান্টেরিয়র হর্ন সেলে শেষ হলো। এখন এই যে একটা হেমি সেকশন খেয়াল করেন, তার মানে যে এই সাইডে সেকশন যদি হয়, ধরেন রাইট সাইডে সেকশন হয়েছে হেমি সেকশন, তাহলে দেখেন রাইট সাইডের এই যে ল্যাটারাল কলামের যে পিরামিডাল ট্র্যাক্ট, লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট, এটা ড্যামেজ হবে না? তাহলে এটা ড্যামেজ হলে এই সাইডের যে ভলেন্টারি স্কিলড মুভমেন্ট সেটা লস হবে। আচ্ছা, আর কি কি ট্র্যাক কাটা পড়তেছে এই পাশে দেখেন। আচ্ছা, পিরামিডাল ট্র্যাক্টের যেটা আনক্রসড ফাইবার, ওকে, আনক্রস ফাইবারটা দেখেন সেটাও কিন্তু এই অ্যান্টেরিয়র হর্ন সেলের এখানে এসে শেষ হয়েছে, কিন্তু আনক্রস ফাইবারটা কিন্তু দেখেন লিশনের মধ্যে পড়ে নাই কিন্তু। তার মানে এইটার কারণে কিছু লিটিল মোটর ফাংশন ঠিক থাকবে, অর্থাৎ অন দ্য সাইড অফ দ্য লিশন, অর্থাৎ লিশনের যে সাইডে যদি মোটর ডিস্টারবেন্স আমরা বলি, শুধুমাত্র এই লার্জ ল্যাটারাল কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টের যে ফাংশনটা সেটা লস হবে, কিন্তু যেটা ডাইরেক্ট পিরামিডাল ট্র্যাক্ট নাম ছিল সেটা লাস্টে এসে ক্রস করে সেম সাইডে চলে আসছে বা অপোজিট সাইডে চলে আসছে, এটার ফাংশন লিটিল মোটর লস ইনট্যাক্ট থাকবে, লিটিল মোটর ফাংশন ইনট্যাক্ট থাকবে। তাহলে আমরা বলতে পারি এক্সটেন্সিভ মোটর লস, কারণ 80% ফাইবারই কি এই ক্রস পিরামিডাল ট্র্যাক্ট। ওকে, তারপরে খেয়াল করেন অপোজিট সাইড থেকে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফাইবার এসে এই যে অ্যাসেন্ড করছে না এখানে, তাহলে এটাও তো লিশন হয়েছে এখানে, তাহলে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের কি এই যে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট, পেইন, টেম্পারেচার, এই সেন্সেশন লস হবে না, তার মানে অপোজিট সাইডের এক্সটেন্সিভ সেন্সরি লস হচ্ছে, কিন্তু এই সেম সাইডের ফাইবার কিন্তু সেন্সরি লস হবে না, পেইন লস হবে না, কারণ এরা কিন্তু পোস্টেরিয়র হর্ন দিয়ে ঢুকে অপোজিট সাইডে চলে গেছে। ওকে, আচ্ছা, আর একটা সেম সাইডের সেন্সরি লসের ভিতরে দেখেন এই যে ট্র্যাক্ট অফ গল বার্ডাক, হ্যাঁ, এরা কোন স্পাইনাল কর্ডে ক্রস করে নাই, এটা মেডুলাতে গিয়ে ক্রস করছে, কিন্তু তার আগেই দেখেন এখানে লেশন হয়েছে, তাহলে সেম সাইডের যে ফাইন টাচ অর্থাৎ গল বার্ডাকের যে ফাংশন আছে, ফাইন টাচ বলেন, ভাইব্রেশন সেন্স বলেন, হ্যাঁ, ট্যাকটাইল ডিসক্রিমিনেশন, ট্যাকটাইল লোকালাইজেশন, প্রোপ্রিওসেপশন, এইগুলি সেম সাইডে লস্ট হচ্ছে। তার মানে দেখেন সেম সাইডে তিনটা ট্র্যাক কাটা পড়তেছে, একটা হচ্ছে কর্টিকোস্পাইনাল ট্র্যাক যার কারণে ভলেন্টারি লস হইলো, আর এখানে স্পাইনোথ্যালামিক ট্র্যাকটা কাটা পড়ছে কিন্তু সেটা আসছে কিন্তু অরিজিনটা অপোজিট সাইডের, এই জন্য অপোজিট সাইডের পেইন, টেম্পারেচার অর্থাৎ এক্সটেন্সিভ সেন্সরি লস হচ্ছে, আর ট্র্যাক্ট অফ গল বার্ডাক কাটা পড়ার কারণে
যে ফাইন টাচ, ভাইব্রেশন, প্রোপ্রিওসেপশন, ট্যাকটাইল, ডিসক্রিমিনেশন, লোকালাইজেশন লস হচ্ছে, তাই না? তাহলে আমরা বলতে পারি সেম সাইডের মেইনলি আছে এক্সটেন্সিভ মোটর লস, কিন্তু যেহেতু সেম সাইডের পেইন টেম্পারেচার ঠিক আছে, এই জন্য আমরা সেন্সরি মেজর লস নাই, শুধুমাত্র লস হচ্ছে গল বার্ডাকের ফাংশনটা। ওকে, এটা বলবো লিটিল সেন্সরি লস। কিন্তু অপোজিট সাইডের খেয়াল করেন, অপোজিট সাইডের কিন্তু এক্সটেন্সিভ সেন্সরি লস হচ্ছে, বাট মোটর লস লিটিল হবে। এইটাকেই আমরা বলতেছি কি ব্রাউন সিকওয়ার্ড সিনড্রোম। ওকে, সো এইভাবে যদি আপনারা চিন্তা করেন, আপনি কোন ট্র্যাকটা কাটা পড়ছে এবং সেই ট্র্যাক্টের ফাংশন জানলে এটা অটোমেটিক আপনি লিখতে পারবেন। আমি জাস্ট আইডিয়াটা দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি আর একটু ডিটেলে পরীক্ষার সময় লিখবেন যে কোন সাইডে, সেম সাইডে সেন্সরি কি কি লস হবে, মোটর কি কি লস হবে, অপোজিট সাইডে সেন্সরি কি কি লস হবে, মোটর কি কি লস হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে এ পর্যন্তই। পরবর্তী অর্থাৎ নিউরোফিজিওলজির চতুর্থ যে লেকচার যদি আপনাদের সাথে আবার আমার ক্লাস হয়, তাহলে আমি বেজাল গ্যাংলিয়া নিয়ে কথা বলবো। ওকে, দ্যাটস এনাফ ফর টুডে। আল্লাহ হাফেজ।